সালটা 1980। বাংলা ফুটবলে ঝড় তুলেছেন মজিদ ভাস্কর। কিন্তু কিভাবে এলেন তিনি, কিভাবেই বা হারিয়ে গেলেন? শুনবো চিমার উত্থানের গল্প। সবই জানাবেন বর্ষিয়ান সাংবাদিক শরৎ চক্রবর্তী। চলুন তার সঙ্গে আড্ডা দেওয়া যাক। আমি ৮০ সালে তখন তো খেলার কাগজ, সেই খেলার কাগজের হয়ে ৮০ সালে মজিদ, জামশেদ খাবাজি, এই তিন ইরানি তখন কলকাতায় ইস্টবেঙ্গলের সঙ্গে তাদের যোগাযোগ মাধ্যমে এখানে অরুণ ভট্টাচার্য ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সেক্রেটারি, তিনি তখন কোনোভাবে সন্ধান পেয়েছিলেন। আমরা আমি সেই ওরা পড়াশোনা করতে এসেছিল আলিগড় ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে তারা যে হস্টেল লাইফ কাটাচ্ছে, সেই ঘরে মেঝেতে বিছনা পাতা আছে, সেখানে মজিদ শুয়ে আছে, যা খাবাজি রান্না করছে মানে ওই ব্রেকফাস্ট টাইপের কিছু একটা করছে, এরকমই যতটুকু মনে আছে। তা ওখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম মজিদ, জামশেদ, খাবাজি তিনজনের, বিশেষ করে মজিদের। তখনও তাদের খেলা দেখিনি, কিন্তু তিন ইরানি, আর ও বিশ্বকাপ খেলে এসছে মজিদ, ফলে মজিদ একটা বিশ্বকাপের প্রথম আমাদের এখানে খেলতে আসছে, সেই খবরেই তখন তোলপাড়। আচ্ছা, তারপরে যখন মজিদ এলো, কিভাবে খুঁজে পেলেন? আমাদের খুঁজে পাওয়া, আমরা তখন খবরটা একটু বলুন না। খবর পেয়ে গেছিলাম যে আলিগড় ইউনিভার্সিটিতে ওরা পড়তে এসছে। আচ্ছা, তার মধ্যে একজন হচ্ছে মজিদ ভাস্কর, যে ইরানের হয়ে বিশ্বকাপ খেলেছে। আচ্ছা, পড়াশোনা বিদেশের, অনেকে বিদেশের দিল্লিতে, নানা জায়গায়, ভারতবর্ষের নানা প্রান্তে খেলোয়াড় বা নাগরিক, বিদেশি নাগরিক, ছাত্র, তারা পড়তে আসে। এরাও পড়তে এসছে, কি পড়তে এসছে জানি না, পরবর্তীকালে তাদের পড়াশোনা আদৌ হয়েছে কিনা সেগুলো জানি না, কিন্তু তাদেরকে ট্র্যাক করেছে ইস্টবেঙ্গল। সেই খবরটা পাওয়ার পরে, এই খবরটা যখন সংগ্রহ হয়েছে, তখন আমরা প্রথম ব্রেক করি। তখন ম্যাগাজিন ছিল আমাদের, কিন্তু তখন ম্যাগাজিন এত রমরমা ছিল যে ম্যাগাজিন, একটা দৈনিক পত্রিকা তখন এরকম, কলকাতা ফুটবল আজকাল তখন শুরু হয়নি, 81-তে আজকাল, আনন্দবাজার ছোট্ট জায়গা দিত, যুগান্তর অল্প জায়গা, ফুটবলটাকে প্রাধান্য দেওয়া শুরু হয় 81 সাল থেকে, আজকাল শুরু হয়। তার আগে অতটা প্রাধান্য দিত না। ম্যাগাজিন তখন প্রভাব ছিল খুব। খেলার আসর, খেলার কথা ছিল, খেলার কথা আমরা আসার পরে খেলার কথা চলেছে। খেলার কাগজ, ক্রীড়ানন্দ বলে একটা পত্রিকা, যেখানে অনেক সিনিয়র জার্নালিস্ট, অজয় বসুর মতন সাংবাদিক, শ্যামসুন্দর ঘোষ, তারাও ছিলেন। খেলার আসরে তখন চিরঞ্জীব, অতুল মুখার্জি, এরা সব তখন সব জায়গায়, দৈনিক পত্রিকার সাংবাদিকরা ম্যাগাজিনকে তখন কন্ট্রোল করছে, বা ম্যাগাজিন, ফলে ম্যাগাজিনে একটা রমরমা ব্যাপার বলি, বা বাণিজ্যিক দিক ছাড়াও মানুষরা হাতে হাতে যে কোনো একটা ম্যাগাজিন থাকতো। তো খেলার কাগজ তখন অশোক দাশগুপ্ত যেই কাগজে হাত দিয়েছে সেই কাগজ শোনা হয়েছে, খেলার কাগজের সেই রমরমা। আমার মনে আছে মজিদ ভাস্করের সেই বিরাট রিপোর্ট যখন খেলার কাগজে বেরোলো, খেলার কাগজ প্রিন্ট অর্ডারও বেশি দেওয়া হয়েছিল, ওই কারণে যে ইসবঙ্গল সমর্থকরা কিনবে, তারাই বেশি কেনে কাগজ, ম্যাগাজিন। তো যাই হোক, সেই গল্প, তারপর তো মজিদের সঙ্গে বন্ধুত্ব, খাবাজির সঙ্গে প্রচুর খবর আমরা এদের করেছি। এবং মজিদ যখন ইস্টবেঙ্গল থেকে মোহামেডান আসে, মজিদ ধীরে ধীরে আজকের যে, আমি এইখানে সবার সামনে বলছি এই কারণে, সবাই মোটামুটি জানেন, সাংবাদিকরা তো জানেন যে ও তখন, মজিদ তখন এত ভালো খেলছে। ইস্টবেঙ্গল ৮০ সালটা তো একাই টেনেছে, মাঝ মাঠে খেলেছে, শিল্পী ফুটবলার, প্রাণ খুলে মন দিয়ে আমরা খেলা দেখছি, ফুটবল দেখছি, যে ফুটবলটা মজিদ আমাদের একেবারে প্রাণবন্ত একটা ফুটবল উপহার দিয়েছে। এবং তখন মনে করেছি যে বিশ্বের, তখন তো বিদেশি ফুটবলের রমরমা ছিল না, দর্শক হিসাবে বিদেশি ফুটবল খুব কম মানুষ দেখতেন, বা দেখার সুযোগ কম ছিল, গিয়ে দেখার সুযোগ কম ছিল। সেই কারণে মজিদের খেলা উপভোগ করে মনে করতাম যে একটা অন্য তৃপ্তি, খেলা দেখার যে একটা আনন্দ, একটা শিল্পী ফুটবলারের যে তার যে বল টাচ, সেটা এত ভালো ছিল, অসাধারণ ছিল, যে পরের দিকে যেটা তোমাকে বলতে বলতে আমরা এদিকে চলে এসেছি প্রসঙ্গে, সেটা হচ্ছে চিমা করি। মজিদের যুগটা খুব ছোট, আচ্ছা, যেটা এত ছোট, টাইম স্প্যানটা খুব এত কম। মজিদ তখন ধীরে ধীরে, যেমন
মানে মাদক বা ড্রিঙ্কসের প্রতি আকৃষ্ট হওয়া, এটা মজিদের ছিল, কিন্তু পরবর্তীকালে এটা যেন একটু মাত্রা বাড়লো। কি সঙ্গ, ওর সঙ্গটা তখন মানে খারাপ সঙ্গ, পাশাপাশি প্রেমে পড়লো, পড়তে পড়তে প্রেমে আঘাত ধাক্কা। মজিদ মানে মানুষটা কিন্তু এত ভালো মানুষ, মজিদ মানুষ হিসেবেও খুব ভালো, ফুটবলার হিসেবে যেমন অসাধারণ, মানুষ হিসেবে তার মধ্যে একটা মানে সফটনেস, আমরা যেটা বলি না, একটা কমনীয়তা, কমল একটা মানে মনের মধ্যে কোনো ইয়ে ছিল না, ফলে ও যেটাই প্রতি আকৃষ্ট হতো সেখানে নিজেকে সঁপে দিত। কিন্তু মজিদ প্রেমে ধাক্কা খেয়ে মানে এতটাই ভালোবেসেছিল যে ও অন্য সময় যেটা অন্য কেউ হলে অনুপ্রাণিত হতে পারত। জামশেদ নাসিরি যেরকম ভাবে এখানে নিজেকে মানে একটা মানে বাঙালি তৈরি হয়ে উঠেছে, আর কলকাতা মানুষ হয়ে উঠেছে, কলকাতা ফুটবলার হয়ে নিজেকে তৈরি করেছে। খাবাজি পরের দিকে চলে গেছিল, মজিদ মানে খাবাজি চলে যাওয়ার পর মজিদ এখানে ছিল। মজিদ তো মামাদের মেসে থাকতো, মানে ওই ইলিয়াড রোডে এখানে মানে ওই ফেন্সিডিল খেয়ে রাস্তার পাশে শুয়ে আছে, এই নানা জায়গায় জীবনটা। ওইরকম একটা ফুটবলার মানে কিরকম চোখের সামনে দেখলাম, মানে একটাই উদাহরণ যদি হয়, চোখের সামনে একটা ফুটবলারকে দেখলাম যে সে মানে নানা আসক্তিতে তার ফুটবলটাকে ক্রমশ হারিয়ে যেতে থাকলো, তার ফুটবলটা। এবং মোহামেডানের যখন শেষের দিকে, তখন তো আর তার খেলা নেই, এই নেই, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের যে এফেক্টটা আসে যে খেলার মধ্যে, সেটা ভীষণভাবে পড়ে। অনেক বাঙালি ফুটবলার নষ্ট হয়ে গেছে নানা কারণে, কিন্তু এটা তখন দেখেছে মজিদকে। তার মজিদের যুগ যখন শেষ, চিমার যুগ শুরু। আচ্ছা, এবং চিমা ইস্টবেঙ্গল দিয়ে শুরু। আচ্ছা, ইস্টবেঙ্গলে এসে চিমা মোহামেডান কি শুরু, যাক এই জায়গাটা আমার একটুখানি স্মৃতিতে। সেই সময় তো সেই বলা হতো না বিদেশি ফুটবলার নেওয়া নিয়ে একটা, না বিদেশিটা মোহনবাগানে ছিল, ইস্টবেঙ্গলে তো বরাবর বিদেশি অনেক আগে থেকে পাকিস্তানের খেলোয়াড় পার্কসলে তখন ইস্টবেঙ্গলে খেলেছে, বিদেশি খেলোয়াড় ইস্টবেঙ্গলে আগে খেলেছে। কিন্তু চিমা যেন এসে একটা ভয়ঙ্কর চিমা, মানে ভয়ঙ্কর রূপ নিয়েছে, মানে আমরা অন্তত আমাদের সাংবাদিকরা এবং যারা দর্শক, মানে চিমা মানে একটা অ্যাটম বোম। আচ্ছা, মানে ইস্টবেঙ্গলে তখন ইস্টবেঙ্গলে এই করতে করতে চিমাকে পাওয়ার জন্য মোহনবাগান মরিয়া। আচ্ছা, কিন্তু মোহনবাগান তাদের যা নিয়ম কানুন, ট্র্যাডিশন, যে বিদেশি তারা চলে না, তারা একটা ঐতিহ্য মানে রক্ষা করা চলে। তারা অনেক আগের ক্লাব, এবং তাদের ক্লাবের মধ্যে আমরা যেটা বলি যে 11 সালে শিল জয়ের যে প্রভাব, সেটাকে একটা অন্য উচ্চতায় তো মোহনবাগানকে নিয়ে গেছে, যে বিদেশি বিরুদ্ধে লড়াই করা এবং লড়াই করে শিল জয় করার। এটা মোহনবাগান এখনো, মোহনবাগান সেই 11 সালের যে ঐতিহ্য বলি, 11 সালের সাফল্য বলি, 11 সালের সেই গোটা ফুটবল আবহাওয়া যে তৈরি, সেইটাকে সেই তাতে অনেক বড় বড় অনেক এত ভালো ভালো ফুটবলার মোহনবাগান তখন মানে খেলতেন, যাদের জন্য মোহনবাগান ক্লাবটা একটা অন্য উচ্চতায়। ইস্টবেঙ্গল যতই সাফল্য পাক না কেন, যদি আমি ধরি ইস্টবেঙ্গল সাফল্যের দিক থেকে, ডার্বি ম্যাচ জেতার দিক থেকে, বড় ম্যাচ বলি যেগুলো, নানা ক্ষেত্রে ইস্টবেঙ্গলে অনেক বড় বড় ফুটবলার খেলেছে, তবুও বলবো মানে সব মিলিয়ে যদি টোটালিটি মিলে, মোহনবাগান একটা অন্য উচ্চতায় ছিল। এই উচ্চতায় দাঁড়িয়ে তখন তারা বিদেশি নেবে না, এরকম পণ করে আছে যে ঢুকতে দেবো না, থাকে না যে বাঙাল বাড়িতে ঘটি ঢুকতে পারবে না, ঘটির বাড়িতে বাঙাল ঢুকতে পারবে না, এরকম এই ধরনের যেরকম ছিল পরিবেশ, মোহনবাগানের ঠিক সেরকম, যে তারা বিদেশি কিছুতেই ঢুকাতে দেবে না। এই সময় টুটু বসুদের আগমন, মানে টুটু বসু, অঞ্জন মিত্র, তারা তখন মোহনবাগানের প্রবেশ। এই ধীরেন্দ্রের যুগ শেষ, ধীরেন্দ্রের, শৈলেন মান্না, এই যুগটা শেষ। মানে শৈলেন মান্না, উমাপতি কুমার, এরা খেলোয়াড়, কিন্তু ধীরেন্দ্র খেলোয়াড় ছিলেন, অন্য ক্রিকেট খেলতেন, কিন্তু ফুটবলের শৈলেন মান্না, উমাপতি কুমার, করুণা ভট্টাচার্য, এই মানে নানা প্রচুর ফুটবলাররা তখন মোহনবাগানের কোনো গুরুত্ব পেত, পরদিন চুনি গোস্বামী পেয়েছেন। এই যুগটা যখন শেষ হয়ে যাচ্ছে, ধীরেন্দ্রের সরছে, এই শৈলেন মান্না, এই ফুটবলারদের তথাকথিত ফুটবলাররা মোহনবাগান যারা ডমিনেট করতেন, মোহনবাগানের কর্মসমিতিতে যারা থাকতেন বা মর্যাদা পেতেন, তাদের ধীরে ধীরে তারা কিন্তু সাইড লাইনে চলে যাচ্ছে। সেই সময় ঢুকে পড়লেন এই প্ল্যাটফর্ম তৈরি করে মোহনবাগানের এই টুটু বোস, অঞ্জন মিত্র, আরো অনেকে ছিল, এই দুজন মোহনবাগানে যখন ঢুকলেন, মোহনবাগানের চেহারাটা বদলাতে শুরু করলো। এবং টুটু বসুই মূলত এই গোটা নিয়ম, মোহনবাগানের ঐতিহ্য বলি বা মোহনবাগানের নিয়ম বলি, ধারা বলি, সবকিছুকে ভেঙে চুরমার করে দিয়ে চিমার জন্য ঝাঁপিয়ে পড়লেন।
আর টুটু বসু ঝাঁপানো মানে টুটু বসু যাকে চাইবেন পাননি এমন হতে পারে না। কিষাণু বিকাশ সহ সুদীপ যাকে যখন মনে করেছে যে এদের নেব, তাদের নিয়ে ছেড়েছেন যেভাবে হোক। অর্থের এত প্রভাব তখন এই টুটু বসুর হাত ধরে মোহনবাগানে। ধীরেন্দ্র আমরা পেয়েছি, ওনাকে তো পেয়েছি, দেখেছি উনি তখন ব্যক্তিগত টাকা, বেস মেডিকেলের টাকা আরো অনেকে জোগাড় করতেন, যেটা ইস্টবেঙ্গলের পল্টু দাস একইভাবে, মানে ইস্টবেঙ্গল সমর্থিত কিছু মানুষ যারা আর্থিকভাবে খুব ভালো জায়গায় আছেন তাদের সাহায্য নিতেন, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তাদের থেকে অর্থ নিয়ে মোহনবাগানে ধীরেন্দ্রও করেছেন, নিজে অনেকটা অংশ টাকা দিতেন। কিন্তু টুটু বসু এসে একাই অঞ্জন মিত্রকে টাকা দিতে হয়েছে বলে আমি দেখিনি বা শুনিনি। টুটু বসু যে টাকা মানে ঢেলেছে এবং চিমার জন্য এত অল আউট গেছে যে চিমাকে কিন্তু সব কিছু নিয়ম ভেঙে চুরমার করে চিমাকে কিন্তু মোহনবাগানে খেলিয়েছে টুটু বসু। এই জন্য টুটু বসুকে আমি মনে করি আধুনিক যুগে যদি সেরা কর্মকর্তা বলা হয়, মানে আমরা তো কর্মকর্তাদের মানে মান্যতা দিই না, আমরা মূলত আমরা যারা মানে অশ্বদাসুর নেতৃত্বে ক্রীড়া সাংবাদিকতা পড়েছি তারা আমরা খেলোয়াড়দের আমরা গুরুত্ব দিচ্ছি, খেলোয়াড়দের আমরা অনেক জয়গান করেছি, কর্মকর্তাদের করিনি। কর্মকর্তাদের আমরা মানে সেরকম ভাবে গুরুত্ব বা তাদের প্রাধান্যকে কখনো আমরা প্রশংসা করিনি। টুটু বসুকে প্রশংসা না করলেও আমি বলবো যে নতুন প্রজন্মের, এটা তো 80-র দশক, 80-র দশকে টুটু বোস, অঞ্জন মিত্র ক্লাব প্রশাসনটা দেখার জন্য খুব ভালো ছিলেন। টুটু বোস ছিলেন এই খেলোয়াড় মোহনবাগানকে জাগার, যেটা ইস্টবেঙ্গলের যে উন্মাদনা, ইস্টবেঙ্গলের যে একটা প্রাণবন্ত চেহারা, সেটা মোহনবাগান সবসময় তার কাছে হেরে গেছে, এই উন্মাদনার কাছে হেরে গেছে 80-র দশকে। 70-এ ইস্টবেঙ্গল একতরফা, যদিও আমি ভুল বলছি, 70-এর 77 পর থেকে যখন ওই গৌতম সরকাররা সুদী কর্মকর্তারা চলে এলো মোহনবাগানে, ইস্টবেঙ্গল তাদের সাসপেন্ড করলো। 76 সালে নিপেন দাস সেক্রেটারি ছিলেন, বোকারো শিল্ডে খেলতে না যাওয়া নিয়ে একটা অনর্থক তাদেরকে অশোকলাল ব্যানার্জি, গৌতম সরকার, সুদী কর্মকার এদেরকে সাসপেন্ড করা যায়। 77-এ দলবদলের একটা মানে বলি যে একটা ব্রেকিং, তাদেরকে সহজে মোহনবাগান পেয়ে গেল, ওরাও সহজেই মোহনবাগানে এলো। 76-এর পরে 77-এর সময় থেকে ইস্টবেঙ্গল 77-এ হেরেছে, মোহনবাগান হেরেছে ইস্টবেঙ্গলের কাছে, ওই লিগে হারার পরে 2 গোলে হেরেছে। সেই 2 গোলে হারার পরে সেই মোহনবাগান, পিকে ব্যানার্জি কোচ, সেই মোহনবাগান একটা অন্য মূর্তি নিল এবং তারপর থেকে মোহনবাগানের জয়রথ শুরু, মোহনবাগানের উন্মাদনা শুরু। টুটু বসুরা এসে সেই উন্মাদনাটাকে আরো একটা অন্য উচ্চমাত্রায় বা উচ্চতায় নিয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে টুটু বসু তার নতুন প্রজন্ম, মানে কলকাতার ঘরোয়া ময়দানের ফুটবলের হোক, ময়দানের হোক, নতুন রূপকার। এই উন্মাদনার নতুন রূপকারের নাম হচ্ছে টুটু বসু। এবং টুটু বসু নিজে, আগে আমরা শুনতাম ভবানীপুর ক্লাব চালাতেন, যিনি চালাতেন তিনি তার ঘর থেকে টাকা দিতেন। ময়দান তখন অনেকেই বাড়ি থেকে মানে স্ত্রীর গয়না বিক্রি করে ময়দানে ক্লাব চালিয়েছেন, এই গল্পগুলো তখন শুনতাম। এবং অনেক ক্লাব ময়দানে, প্রচুর ক্লাব, খিদিরপুর ক্লাব, ভবানীপুর ক্লাব, উয়ারি ক্লাবে তো তখন বাঘার সময়ের কোচিংয়ের উয়ারি ক্লাব দারুণ খেলছে এরকম। তো অনেক জায়গায় আমরা দেখেছি, খিদিরপুরে অচ্যুত ব্যানার্জির কোচিংয়ে খিদিরপুরে একটা নাম, প্রচুর খেলোয়াড় উঠে আসছে, ওয়ারি থেকেও প্রচুর খেলোয়াড় উঠে আসছে। এই ক্লাবগুলোর কিন্তু মূলত ব্যক্তিগত উদ্যোগে তারা টাকা জোগাড় করা এবং অধিকাংশ ক্ষেত্রে অনেক কর্মকর্তা স্ত্রীর গয়না বিক্রি করে পুরো এমন একটা পরিস্থিতি আসে, তখন খেলোয়াড়দের হয়তো পেমেন্ট দিতে হতো কম, কিন্তু ক্লাব চালানো তো খরচা আছে, সেই খরচা বহন করতো স্ত্রীর নানা রকমের, কারো জমি বিক্রি করে দিয়েছে, কেউ বাড়ি বিক্রি করে দিয়েছে, কেউ স্ত্রীর গহনা বিক্রি করে দিয়েছে, এই করে সংসারে। কিন্তু টুটু বসু ব্যক্তিগতভাবে প্রচুর টাকা দিয়েছেন এবং সেই টাকার কোনো হিসেব নেই ময়দান চালে, কিন্তু পেয়েছেন নাম। আজকে টুটু বসু নামে এত বলছি বা অনেকে বলেন, এবং আজকে মোহনবাগান রত্ন দেওয়া হয়েছে টুটু বসুকে। আমার মনে হয় যে টুটু বসুকে এই মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্তটা একটা কর্মকর্তা হিসেবে কেউ যদি জীবন শুরু করার স্বপ্ন দেখে, অনেকে তো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, অনেক কোচ হওয়ার স্বপ্ন দেখে, এই জায়গায় দাঁড়িয়ে একমাত্র মানে আজকের দিনে যেমন কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে, যে স্বপ্নটা অনেকটা দেখিয়েছেন যেমন টুটু বসু, অঞ্জন মিত্ররা,
পর ধীরে ধীরে যুগটা যেমন ছিল, পরবর্তীকালে এই মানে টুটু বসু, অঞ্জন মিত্র, মোহনবাগানের, ইস্ট বেঙ্গলের পল্টু দাসের, নিপেন দাস, পল্টু দাস, এই যুগটার পরে আরও কর্মকর্তা হয়েছেন, মানে নিশীথ ঘোষ হয়েছেন, বিখ্যাত আইনজীবী পার্থ সেনগুপ্ত হয়েছেন। কিন্তু আমি বলবো গ্ল্যামার যদি, সব কর্মকর্তা তো গ্ল্যামার পান না, সেই গ্ল্যামার যদি পেয়ে থাকে পরবর্তীকালে পল্টু দাস পেয়েছিল। আমি একটু পল্টু দাসের একটু গল্প, না পল্টু দাস ওই রকম একটা, মানে টুটু বোস যদি একদিকের যদি রাজা হন, আরেকদিকে রাজা কিন্তু পল্টু দাস। পল্টু দাসের মধ্যে জেদ ছিল, পল্টু দাস কখনো হার মানতেন না, হার না মানা হার যেরকম একটা মানুষ। টুটু বোসকেও যদি আমি 100তে 100 দিই, তাহলে পল্টু দাসকেও আমি তাই দেবো। কেন তখন খুব কঠিন সময়ে ক্লাবটাকে, ভালো সময় কঠিন সময় সব মিলিয়ে পল্টু দাস যেরকমভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে টেনে নিয়ে গেছেন। জ্যোতিষগুহতে আমলে জ্যোতিষগুহকে আমি দেখেছি, মোট জ্যোতিষগুহ মাঠে আসছেন সকালে, আমরা পেয়েছি, কিন্তু কিরকমভাবে ক্লাব চালাতেন সেটা আমার ধারণা ছিল না। নিপেন দাস তার চিকিৎসক ছিলেন, নাম করা চিকিৎসক ছিলেন, তার চিকিৎসার টাকা তিনি ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি খরচা করেছেন, প্রচুর পরিমাণে টাকা খরচা করেছেন। নিশীথ ঘোষও খরচ করেছেন ব্যক্তিগতভাবে। পল্টু তার নিজের টাকা তেমন ছিলেন না, বা নিজের টাকা তেমন খরচা করেননি বা করতে পারেননি, কিন্তু তিনি যেভাবে ইস্টবেঙ্গলের, মানে বলে না অলি গলি থেকে মানে হিরো খুঁজে আনা, সোনা খুঁজে আনা, সোনার সন্ধান করা, উনি সেরকমভাবে মানে স্পন্সর, মানে ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার জন্য তিনি যেভাবে চষে বেরিয়েছেন এবং নিয়ে এসছেন, সেই ফলে ইস্টবেঙ্গল কিন্তু কখনো, মানে 80 সালে যখন ইস্টবেঙ্গল ভেঙে যায়, ইস্টবেঙ্গল একজাক সুরজিৎ সেনগুপ্ত সহ একজাক ফুটবলার যখন মোহামেডানে চলে আসে, সেই সময় বলছি ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। অবশ্যই মনোরঞ্জন ভট্টাচার্য একটা বড় থেকে গেছে বলে, মনোরঞ্জনের ভূমিকা, আর একই সঙ্গে এরা থেকে গেছে বলে, মানে তখন মজিদ ভাস্কর ঢোকাতে, এ আশাতে ইস্টবেঙ্গল টিমকে দাঁড় করেছে। পল্টু দাস কোথাও হার মানেনি, এবং টুটু বোস যদি মানে চিমার জন্য ঝাঁপিয়ে পড়ে যেমন চিমাকে পেয়েছেন, পল্টু দাস যাকে মনে করেছেন আনবো, তার তখন রিক্রুট বাহিনী এত ভালো ছিল। আমার মনে আছে তখন মোহামেডান থেকে তখন নিয়ে আসতে হবে চিমাকে ইস্টবেঙ্গলে, মোহামেডানে খেলছে চিমা, ইস্টবেঙ্গলে আনার জন্য পল্টু দাসের তখন নাগজি ট্রফি আমরা কভার করতে গেছি, ওখানে পল্টু দাস এবং জীবন চক্রবর্তী দুজনে হাজির। আর দলবদল তখন তো এই টুর্নামেন্ট যখন শেষের দিকে, মরশুমের শেষের দিকে যেসব টুর্নামেন্ট হতো, তখন আমরা যেতাম নাগজি, স্ট্যাফোর্ড, এদিকে বটদলে, ওদিকে আরো অনেক টুর্নামেন্ট, ফেডারেশন কাপ, তখন কর্মকর্তারাও যেতেন এবং ওখান থেকে খেলোয়াড়দের ওখানেই খেলোয়াড়দের তখন কবজাতে রাখতেন। এবং আমার মনে আছে মোহামেডান রাত্রেবেলা, গভীর রাতে মোহামেডান শিবিরে এসে টুটু বোস, এই পল্টু দাস এবং জীবন চক্রবর্তী দুজনে চিমার সঙ্গে কথা বলে, কোনোভাবে যোগসূত্র মিডলম্যান ছিল একজন সাংবাদিক, আমি নাম বলতে চাইছি না, তার সূত্রে চিমাকে হোটেল থেকে বের করেছে, এবং সাংবাদিকদের সঙ্গে একটা খেলোয়াড় বেরোলে সন্দেহ হতো না, বা কেউ সে মনে করতেন, এসে কোনো একটা রেস্টুরেন্টে বসে রাত্রেবেলা, ওখানে খোলা থাকতো কিছু রেস্টুরেন্ট, সেখানে চিমার সঙ্গে ইস্টবেঙ্গল রিলার। আমি এই গোটা প্রসঙ্গটা এই কারণে বলছি যে সময়, তুমি যেটা প্রথমে বলছি সময় পাল্টেছে, এই কারণে পরিস্থিতি পাল্টেছে, ছবিটাই পাল্টে গেছে। আজকে দলবদল সেরকম ভাবে হয় না, সেরকমভাবেই হয় না। যে দলবদলকে ঘিরে উন্মোদনা শুরু হতো ময়দানের, মরশুমের মানে উন্মোদনা শুরু হতো, ঢাক, মানে যদি বলি যে তোমার দুর্গাপুজোর ঢাক যেরকম ভাবে মানে ষষ্ঠী থেকে শুরু হয় বা মহালয়া থেকে শুরু হয়, তখন দলবদল দিয়ে শুরু হতো মরশুমের ঢাক, এই ঢাক বাজতো। সুতরাং সেই ঢাক বাজার আওয়াজ আমরা দলবদলের মধ্যে শুনতে হয়। এই দলবদলের খবর করে আমরা মানুষের কাছে অনেক সাংবাদিকরা পরিচিতি পেয়েছি, অনেক দলবদল আমরা আগাম খবর দিতে পেরেছি, অনেক দলবদলে আমরা আগাম খবর দিয়ে আমরা ব্যর্থ হয়েছি। সরোজদা, এটা আক্ষেপ আমার, আমি একদমই মানে আপনার আক্ষেপ, আমাদের বাঙালিদের আক্ষেপ। এখন মানে ফুটবল, আমরা বারবারই প্রশ্ন করছি যে ফুটবল, বাংলার ফুটবল হারিয়ে যাচ্ছে। এর উত্তর হয়তো অনেক ভেতরে লুকিয়ে রয়েছে, সে উত্তর হয়তো আগামীতে বেরিয়ে আসবে, আপনারাই হয়তো মানে আনবেন সেটাকে বের করে, বা সবার সঙ্গে বেরিয়ে আসবে। তো যাই হোক, 50 বছর মুখের কথা নয়, অনেক গল্প, অনেক ইতিহাস আছে। না আমি যেহেতু আমার একটু স্মৃতিশক্তি কম, ফলে আমি এত ঘটনার সাক্ষী ছিলাম না, আমি নিজে ভুলে গেছি, যার জন্য মানে অনেক কথা বলতে পারছি না। কারণ
কিছু মানুষ থাকে যে আমাদের মধ্যে, যেমন বিপ্লব দাশগুপ্ত আর মানস চক্রবর্তী, দারুণ স্মৃতিশক্তি। হ্যাঁ ওরা প্রতিটা ঘটনা এত দারুণভাবে বর্ণনা করবে, আমার গল্প আমারই ঘটনা এমন ভাবে ওরা বলবে। দেবাশিস দত্তেরও স্মৃতি ভালো, এরা এমন ভাবে গল্প করবে নিজেই অবাক হয়ে যায় যে সেই সব সময়ে এত ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম, সাক্ষী ছিলাম, আমি নিজেই অবাক হয়ে যাই। না, আপনি ভুলে তবু গেলেও যতটা পেরেছি আপনি ভুলে গেলেও সব মানে সব গল্প, সব ইতিহাস, সব লেখা রয়েছে। 50 দেখা যাক। বছরের সব ডকুমেন্ট তো আমরা আমি চাই পড়েছি সরোজদা। খেলবাজ যেন এরকম ভালো ভালো মানুষদের, সাংবাদিক হোক, খেলোয়াড় হোক, কর্মকর্তা হোক, তাদের কথা তুলে ধরবে, তাদের একদম, লড়াই। একদম। আমি তো বলছি যে কর্মকর্তাদের এখন সত্যি তারা যে লড়াই করছে সেটাকে তুলে ধরা উচিত, এবং খেলোয়াড়, অন্তত বাঙালি খেলোয়াড়রা যাতে আরো উঠে আসতে পারে, সেই ধরনের কিছু মানুষকে ময়দানে আবার আনা, যারা গিয়ে খেলোয়াড় তুলে আনবে। একদম, খেলবাজ একটা বড় ভূমিকা নেবে, এই একদম। বিশ্বাস আমার আছে। আজকে অনেকক্ষণ আপনাদের মুখোমুখি হলাম। Thanks. মানে অনেক অনেক গল্প আছে বন্ধুরা। সরোজদাকে মানে একদিনে বা এই কিছু মুহূর্তের মধ্যে তো সব গল্প আনা যাবে না। আমরা সরোজদাকে আবার ধরে আনবো, আবার একটা নতুন এপিসোডে সরোজদার সঙ্গে আমরা আরো অনেক গল্প করব, অনেক কিছু জানবো। সরোজদার লেখা থেকে আমরা অনেক কিছু তুলে আনবো। আর বাংলা ফুটবল হারিয়ে যাচ্ছে, সেটাকে কিভাবে রোখা যায় বা কিভাবে আবার সেই মানে ইতিহাস, সেই গর্বটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, সেটা নিয়েও কাজ করব হয়তো। খেলবাজ, বাংলা ফুটবল, বাংলা ময়দান সব কিছু নিয়ে সঙ্গে থাকবে, সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করবে। আপনারাও সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদেরকে ইন্টারভিউগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রিপশন করুন, আর অবশ্যই ওই বেল আইকনটা না একটু ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন ইন্টারভিউগুলো আপনারা আগে পেয়ে যাবেন। তবে আজকের মতো নমস্কার।